স্যাট সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলার আছে, কিন্তু ফার্স্ট এড অ্যাকচুয়ালি জিনিসটা হলো প্রথম সাহায্য। আমরা প্রথম সাহায্য যেটাকে করতে পারবো সেটাকেই আমরা ফার্স্ট এড হিসেবে নাম দিয়েছি। কারোর কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে বা কেটে গেছে, হাত পা ছড়ে গেছে, হাত ভেঙে গেছে, মচকে গেছে, পড়ে গেছে, কোথাও ব্যথা লেগেছে, হোঁচট খেয়েছে, বা কারোর কোনো জেনারেলি শরীরে কোনো প্রবলেম হচ্ছে, গ্যাস হয়েছে, বা পেটের কোনো প্রবলেম হচ্ছে, এই ধরনের ট্রিটমেন্টে আমরা বেসিক ট্রিটমেন্ট যেটাকে করতে পারি, একদম বেসিক ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টের ওপরে তার কিছুটা রিলিফ হতে পারে, সেই জিনিসটাকে বা সেই প্রসিডিওরসটাকে আমরা ফার্স্ট এড বলে চিহ্নিত করতে পারি। তাহলে ফার্স্ট এডের কিছু ইনার মানে আছে। এই ফার্স্ট এবং এড, এই দুটোকে আমরা কিছু জিনিস দিয়ে ভাগ করতে পারি। যেমন এফ দিয়ে আমরা ফার্স্ট মানে প্রথম, আই হলো ইনভেস্টিগেশন মানে তদন্ত করা, আর হলো রিলিফ পাওয়া, এস হলো সিমটমটাকে বোঝা, আর টি হলো ট্রিটমেন্ট মানে কোনো কিছু ট্রিটমেন্ট করা। তাহলে প্রথম তদন্ত করে যেটা রিলিফ পাচ্ছে, সিমটমটা বুঝে যে ট্রিটমেন্টটা করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফার্স্ট। আর অ্যাড হলো এ ফর অ্যারেঞ্জমেন্ট, কোনো কিছুর অ্যারেঞ্জ করা। আই হলো ইমিডিয়েটলি সেই জিনিসটার ওপরে তদন্ত করে তার কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া দরকার, কী ধরনের ট্রিটমেন্ট দিলে সেই রুগীটা ভালো হয়ে যাবে, বা কী ধরনের ট্রিটমেন্ট দিলে তার বেসিক ব্যাপারটা রক্ষা হবে, বা ব্যাপারটা হলো তার যে পেনটা হচ্ছে সেই পেনটা কমে যাবে, সেটাকে বলা হয়েছে ইমিডিয়েটলি। আর ডিসপোজ করা, যে জিনিসটাকে কিভাবে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারলাম, বা জিনিসটাকে আমরা কি দিয়ে জিনিসটার মধ্যে প্রসেস করব, সেটাই হলো আমরা ডিসপোজাল। এবার ফার্স্ট এডের যে লক্ষ্যটা কি, মেন লক্ষ্য ফার্স্ট এডের হলো লাইফকে সেভ করা, আর ফার্দার যেন হার্ম না হয়, তো প্রিভেন্ট ফার্দার হার্ম, মানে প্রিভেন্ট হার্মটাকে বন্ধ করা, রিডিউস পেন অফ দ্য পেশেন্ট, মানে পেশেন্টের যে পেন হচ্ছে সেই পেনটাকে রিডিউস করা, কমানো, যে কোনোভাবে কমানো যেতে পারে। মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে, বেসিক ট্রিটমেন্ট দিয়ে, ব্লাড বেরোচ্ছে, ব্লাডের একটা ধরনের ট্রিটমেন্ট আছে, কেউ পড়ে গিয়ে পায়ে লেগেছে তার এক ধরনের ট্রিটমেন্ট আছে, কারোর চোখে প্রবলেম হয়েছে তার এক ধরনের ট্রিটমেন্ট আছে, যার পেটের প্রবলেম হচ্ছে, গ্যাস হচ্ছে, তার এক ধরনের ট্রিটমেন্ট আছে। তাহলে যে ট্রিটমেন্ট প্রয়োজন সেই সঠিক ট্রিটমেন্টটাকে নির্ধারণ করে সেই ট্রিটমেন্টটাকে দিয়ে পেশেন্টটাকে পেনটাকে কমানো, যন্ত্রণাটাকে কমানো, সেটাও এক ধরনের লক্ষ্য আমাদের। এবং পেশেন্ট মানে রোগীকে আমাদেরকে হেল্প করা, হেল্প টু দ্য পেশেন্ট। এবারে আমরা যদি এক কথায় বলতে চাই যে ফার্স্ট এড ব্যাপারটা কি, এটা হলো ইট ইজ টেম্পোরারি অ্যান্ড ইমিডিয়েটলি ট্রিটমেন্ট। মানে টেম্পোরারি ট্রিটমেন্ট দেবো আর ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দেবো। কোনো একটা পেশেন্ট অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছে এবং তার হঠাৎ শরীর খারাপ করছে, সেই অবস্থায় আমরা যে ট্রিটমেন্টটা দেবো সেই ট্রিটমেন্টটাকে বলা হচ্ছে, এবং সঠিকভাবে বুঝে ইনভেস্টিগেশন করে যে কোন ওষুধটার প্রয়োজন, সেই ব্যাপারটাকে আমরা বলছি ফার্স্ট অ্যাড। এবারে আমাদের যে মেডিসিনগুলো ফার্স্ট এডের মধ্যে রাখতে হবে, মানে ফার্স্ট এড বক্সের মধ্যে মেনটেন করা খুবই প্রয়োজন। যেহেতু আমরা আজ সাবস্টেশন নিয়ে আলোচনা করছি, বা সাবস্টেশনই আমাদের মেন টপিক, তাহলে সাবস্টেশনে যে ওয়ার্কিং লোকেরা রয়েছে, বা এমপ্লয়ি রয়েছে, স্টাফ রয়েছে, সিকিউরিটি রয়েছে, কন্ট্রাক্টরের লোকজন রয়েছে, যারা সবাই রয়েছে, তাদের বিভিন্ন রকম কাজে আমরা ইনভলভ রয়েছি। আমাদেরকে ফার্স্ট মনে রাখতে হবে যাতে আমাদের কারুর কোনো সমস্যা না হয়। এবারে কাজ করতে গেলে দেখা যেতে পারে যে কারোর কোনো সমস্যা হতেই পারে, তাহলে সেই সমস্যার জন্য বেসিক ট্রিটমেন্টটার জন্য আমাদের ফার্স্ট এড বক্স কিছু রাখা হয়। জেনারেলি দুটো ফার্স্ট এড বক্স আমাদের রাখতে হয়। সেই দুটো ফার্স্ট এড বক্স থেকে যদি কারোর কেটে গিয়েছে কাটার ওষুধ লাগিয়ে দিতে হবে, কারোর পায়ে লেগেছে ব্যথা লাগছে ব্যথার ওষুধ লাগিয়ে দিতে হবে, চোখে প্রবলেম হয়েছে চোখে ড্রপ দিতে হবে, বা মোচড় লেগে গেছে ব্যান্ডেজ লাগিয়ে দিতে হবে,
বা সামান্য কেটে গেছে, সেই জায়গাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডেটল দিয়ে পরিষ্কার করে সেই জায়গাটাকে আমার ব্যান্ডেজ লাগিয়ে দিতে হবে। তাহলে বেসিক যে জিনিসগুলো আমাদের ফার্স্ট এড বক্সের মধ্যে রাখা খুবই দরকার, সেগুলো হলো স্মল মিডিয়াম সাইজ এবং লার্জ সাইজের ড্রেসিং কটন, ড্রেসিং প্যাড, যদি পুড়ে গিয়ে থাকে তার জন্য ড্রেসিং প্যাড আছে, সেই ড্রেসিং প্যাডটা রাখতে হবে। সলভেন্ট স্পিরিট, সলভেন্ট স্পিরিট রাখতে হবে। অ্যাডহেসিভ প্লাস্টার, এক ধরনের প্লাস্টার হয়, কেটে গেলে তার উপর লাগিয়ে দেওয়া যায়, বা কোনো কিছু মানে ভালো করে জড়িয়ে তার উপর লাগিয়ে দিলে সেটা ভালোভাবে শক্তপোক্তভাবে এঁটে যায়, সেটা অ্যাডহেসিভ প্লাস্টার। আই ড্রপ, চোখের যদি কোনো প্রবলেম হয় তাহলে রেকমেন্ডেড ডক্টরের প্রেসক্রাইব বা ডক্টরের সঙ্গে কথাবার্তা বলে কিছু আই ড্রপ যেগুলোকে রাখা যেতে পারে। সেফটি পিন রাখতে হবে, কেন সেফটি পিন ধরুন দেখা যাচ্ছে কাজ করতে করতে কোনো কাঁটা ফুটে গেছে বা কোনো কিছু ফুটে গেছে, সেই সেফটি পিন দিয়ে যদি আস্তে করে বের করা যায়, সেই সেফটি পিন হলে সুবিধা হয় সেটাকে বের করতে। সেফটি পিন রাখতে হবে। সিসার্স বা নাইফ রাখতে হবে। ব্যান্ডেজ করলাম, ব্যান্ডেজ করে আমার সেই জায়গাটাকে কাটতে হবে, কেটে ব্যান্ডেজটাকে আলাদা করতে হবে, তার জন্য আবার সিসার্সের প্রয়োজন, ছুরির প্রয়োজন, ডেটল অ্যান্টিসেপটিক ক্রিম, অ্যান্টিসেপটিক লিকুইডস এইটাকে রাখতে হবে, ব্যান্ডেজ রাখতে হবে, বোরিক পাউডার রাখতে হবে, সোডিয়াম বাইকার্বনেট রাখতে হবে। এখন জেনারেলি আমরা বিভিন্ন ধরনের ওষুধ রাখতে পারি আরও, যেমন পেটের কোনো প্রবলেম হলে O2 যে ওষুধটা, এটা খুবই ভালো ওষুধ, এটা রাখা যেতে পারে। মেট্রোজিল রাখা যেতে পারে। গ্যাসের জন্য প্যান40 বা পেরিড-ডি রাখা যেতে পারে। এরকম ধরনের বিভিন্ন রকম ওষুধ আমাদেরকে রাখতে হবে। যেমন আমরা নিওস্পোরিন রাখতে পারি, বোলোরিন রাখতে পারি। এটা অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট এড বক্সের মধ্যে যত ধরনের প্রবলেম হতে পারে আমরা বিভিন্ন রকমের রাখতে পারি, এর কোনো সীমারেখা নেই। আমি 11টা আইটেম রাখতে পারি, 12টা আইটেম রাখতে পারি, আমার মন মতন আমার মনে হয় কী কী ধরনের সমস্যা হতে পারে সেই ধরনের কিছু ওষুধ ডক্টরস এবং মেডিকেল যারা প্র্যাকটিস করে তাদের সঙ্গে আলোচনা করে নিয়ে সেই ওষুধগুলো আমরা রাখতে পারি। পুড়ে গেলে এক ধরনের ওষুধ আছে, পুড়ে গেলে আমরা বিভিন্ন রকম ওষুধ আছে, সেই ওষুধও রাখতে পারি। তাহলে এই ফার্স্ট এড সম্পর্কে একটা ছোট আলোচনা করলাম। এবার আমরা ইলেকট্রিক্যাল বার্ন সম্পর্কে বলবো। ইলেকট্রিক্যাল বার্ন আমার কখন হতে পারে? যখন ইলেকট্রিক্যাল বার্ন হবে তখন ব্যাপারটা হলো যে কোনো ফ্লাশিংয়ে আমার ইলেকট্রিক্যাল বার্ন হতে পারে, বা স্কিনের ওপরে ইলেকট্রিসিটি আমার শরীরের ভেতর দিয়ে ফ্লো হয়ে গেছে, তাহলে ইলেকট্রিক্যাল বার্ন হতে পারে। সবথেকে বড় কথা হলো 11 কেবি বা 33 কেবি সুইচ গিয়ারের যে অপারেশান, সেই অপারেশানের ওখানে ইলেকট্রিক্যাল বার্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে ইলেকট্রিক্যাল বার্ন কি হয়? ইলেকট্রিক্যাল বার্ন আমার কোনো ব্রেকার বাস্ট করেছে বা কিছু হয়েছে, বা আমার ফ্লাশিং লেগে আমার ইলেকট্রিক্যাল বার্ন হতে পারে। তাহলে শরীরের ভেতর থেকে এখানে বলছে যে অ্যান ইলেকট্রিক বার্ন ইজ অ্যান স্কিন বার্ন দ্যাট হ্যাপেন্স ওয়েন দ্য ইলেকট্রিসিটি কামস ইন কন্ট্যাক্ট উইথ ইয়োর বডি। আর ইলেকট্রিসিটি ক্যান ড্যামেজ দ্য টিস্যু, তোমার শরীরের ভেতরে যে টিস্যু আছে সেটাকে ড্যামেজ করতে পারে, কোনো অর্গানকে ড্যামেজ করতে পারে। জেনারেলি যে অর্গানগুলোর ওপরে ইলেকট্রিক্যাল বার্ন বা ইলেকট্রিসিটি মানে ফার্স্টলি এফেক্ট করে সেগুলো হলো হার্ট ব্লক করে দেয়, অ্যাবনর্মাল হার্ট রিদিম অর কার্ডিয়াক অ্যারেস্ট করে। যদি হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট শরীরের ভেতর থেকে অনেক বেশি সময় ধরে ফ্লো হতে থাকে তাহলে আমরা হার্ট ব্লক হয়ে যেতে পারে। বোন বা মাসেল স্টিভ হয়ে যেতে পারে, বোন ব্রেক হতে পারে, মাসেলে প্রবলেম হতে পারে, মাসেলে আউট অফ কন্ট্রোল, লস অফ কন্ট্রোল চলে যেতে পারে, নার্ভাস সিস্টেম টোটালি আউট অফ কন্ট্রোল হতে পারে, চোখের এবং কানেরও প্রবলেম হতে পারে। ফ্লাশিং হয়েছে, চোখে লেগেছে, চোখে প্রবলেম হতে পারে, কানে বীভৎস একটা আওয়াজ হলো, কানের প্রবলেম হতে পারে। তাহলে এই ধরনের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল বার্ন রয়েছে, আর ইলেকট্রিক্যাল বার্নের জন্য আমাদের এই সমস্যা হতে পারে। এবারে সিমটম মানে আমাদের ইলেকট্রিক্যাল বার্ন যেটা রয়েছে, ইলেকট্রিক্যাল বার্ন আমাদের বিভিন্ন রকম হতে পারে, তার বিভিন্ন রকম ডিগ্রি আছে। ডিগ্রি মানে টাইপ আছে, অনেক ধরনের হয়, অনেক বেশি বার্ন হতে পারে, মিডিয়াম বার্ন হতে পারে, বা সামান্য বার্ন হতে পারে। তাহলে ফার্স্ট ডিগ্রি বার্নের ক্ষেত্রে এটাকে আমরা সুপারফিশিয়াল বার্ন বলছি। এফেক্ট মানে সুপারফিশিয়াল বার্ন, ফার্স্ট ডিগ্রি বার্ন, এফেক্ট অনলি দ্য টপ লেয়ারেরও ফ্লাশিং লেগেছে বা কোনো কারণে ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার জন্য সামান্য বার্ন হয়েছে, এটাকে বলা হচ্ছে সুপারফিশিয়াল বার্ন। এবার দেখা যাচ্ছে পার্শিয়াল বার্ন, দুটো লেয়ার, মানে স্কিনের দুটো লেয়ার যখন আমার পুড়ে যাবে তখন সেটাকে আমার বলবো পার্শিয়াল বার্ন। আর একটা হতে পারে ফুল থিকনেস মানে আমার স্কিনের যে লেয়ারগুলো আছে পুরোটাই পুড়ে গেল,
হাড় বেরিয়ে গেছে পুড়ে, এটাকে বলা হচ্ছে আমাদের ফুল থিকনেস বার্ন। তাহলে ফার্স্ট ডিগ্রি বার্নের ক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট, সেকেন্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট, থার্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট। জেনারেলি আমাদের প্রথমে বেসিক ট্রিটমেন্ট হলো, যদি অত্যাধিক বেশি কিছু হয় আমাদের কোনো ট্রিটমেন্ট আমরা কিছু করতে পারবো না, আমাদেরকে সেই রোগীকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ বার্ন ইউনিটে নিয়ে যেতে হবে এবং ডক্টরের কনসালটেশন করে ডক্টর যেভাবে প্রসিডিওরস মেনটেন করে ওনাকে ট্রিটমেন্ট করার জন্য বলবেন বা যেভাবে ওনার গাইডেন্সে ট্রিটমেন্ট হবে। পার্শিয়াল বার্নের ক্ষেত্রেও ডক্টরের পারমিশন এবং ডক্টরের প্রেসক্রিপশান দরকার টোটালি। আর সুপারফিশিয়াল বার্নের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওষুধ লাগাতে পারি, বার্নার লাগাতে পারি বা আরও অনেক ধরনের ওষুধ আছে যেগুলো আমরা পুড়ে গেলে লাগাতে পারি। তাহলে মোটামুটি এই 3 ধরনের আমার ফার্স্ট ডিগ্রি বার্ন হতে পারে, সেকেন্ড ডিগ্রি বার্ন হতে পারে, থার্ড ডিগ্রি বার্ন হতে পারে। এবারে টপিকটা হলো ইলেকট্রিক্যাল শক। ইলেকট্রিক্যাল শক কীভাবে হতে পারে? ইলেকট্রিক্যাল ইনজুরি অর ইলেকট্রিক্যাল শক ইজ ড্যামেজ সাস্টেন টু দ্য স্কিন অ্যান্ড ইন্টারনাল অর্গানস। তাহলে ইলেকট্রিক্যাল শকের জন্য আমার স্কিনে এফেক্ট হতে পারে বা ইন্টারনাল অর্গানে এফেক্ট হতে পারে। তাহলে ইলেকট্রিক্যাল শক কী হয়? ডাইরেক্ট কন্ট্যাক্ট অফ ইলেকট্রিসিটির সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে আমি চলে এসেছি। কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস, মানে অনেক ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস আমাদের সবার বাড়িতেই রয়েছে। যেমন দেখা যেতে পারে আমাদের ওয়াশিং মেশিনে অনেক সময় দেখা যাচ্ছে যদি বডি আর্থ ঠিকঠাক না থাকে বা কম্পিউটারের গায়ে বা কোনো ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস আছে যার বডি আর্থ বা আর্থিং যদি প্রপারলি না হয় তাহলে কি হয়, সেখানে একটা লিকেজ কারেন্ট থাকে। সেই লিকেজ কারেন্টের জন্য আপনি শক খেতে পারেন বা কোনো কারণে দেখা যাচ্ছে আপনি কোনো ইলেকট্রিক্যালের মানে ইলেকট্রিসিটির ডাইরেক্ট কন্ট্যাক্টে চলে এসেছেন, তখন ইলেকট্রিক্যাল শক লাগতে পারে। বিভিন্ন ধরনের প্যারামিটার্স আছে, বিভিন্ন রকম ডিগ্রি আছে, বিভিন্ন রকম প্রসিডিওরসে আপনার ইলেকট্রিক শক লাগার সম্ভাবনা থাকতে পারে। যেমন কোনো অ্যাপারেটাসে হতে পারে, কোনো কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি সেখানে তা ভুল তারে হাত দিয়ে ফেলেছেন, ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছেন, প্রসিডিওরস আপনি ফলো আপ করেননি, সেখানেও আপনার ইলেকট্রিক্যাল শক লাগার সম্ভাবনা থাকতে পারে। তাহলে কি হতে পারে? ইনজুরি ডিপেন্ডস অন দ্য ডেন্সিটি অফ দ্য কারেন্ট। এই যে ইলেকট্রিক্যাল শক, সেটা ডেন্সিটি অফ দ্য কারেন্ট, মানে কারেন্টের যে ডেন্সিটি, কতটা কারেন্ট ফ্লো হয়েছে আপনার শরীরের মধ্য দিয়ে তার উপর ডিপেন্ড করে, এবং কতক্ষণ ফ্লো হয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতটা কারেন্ট ফ্লো হয়েছে আর কতক্ষণ ফ্লো হয়েছে, এইটার ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার ইলেকট্রিক্যাল শক, কোন ডিগ্রিতে আপনার ইলেকট্রিক্যাল শক লেগেছে বা এর ওপর ডিপেন্ড করে আপনার বার্নিং কতটা হতে পারে। এটা টোটালি ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এটা মনে রাখতে হবে আমাদের কতক্ষণ কারেন্টটা আপনার শরীর দিয়ে ফ্লো হয়েছে এবং কতটা অ্যামাউন্ট অফ কারেন্ট বা ডেন্সিটি অফ কারেন্ট ফ্লো হয়েছে, এটার ওপর নির্ধারণ করে আমাদের শকের বিভিন্ন রকম শক হতে পারে। শক বাই লো অ্যান্ড হার্মলেস কারেন্ট, সামান্য শক লেগেছে, আপনার কিছুই হয়নি, জার্কিং হয়েছে, আপনাকে মোটামুটি আপনি হাত সরিয়ে নিয়েছেন, ঠিক হয়ে গেছে, আপনাকে ফেলে দিয়েছে, এরকম ধরনের হতে পারে, একটা জার্কিং হয়েছে, এটা লো আর হার্মলেস কারেন্টের শক। যেমন লিকেজ কারেন্টের জন্য আপনি যে শকটা খান সেটা হলো জার্কিং অ্যাওয়ে অ্যান্ড ফলিং, যে আপনি হাত দিলেন, চট করে হাতটা তুলে নিলেন, দেখা যাচ্ছে যে আপনাকে কেউ যেন একটা ঝটকা মারলো, এইটাকে বলা হচ্ছে লো অ্যান্ড হার্মলেস কারেন্ট শক। এবারে আপনার স্ট্রং ইলেকট্রিক শক কী হবে? আপনার দেখা যাচ্ছে অনেকটা টাইম ধরে আপনি কোনো একটা ভুল তারে আপনি ফেজে হাত দিয়ে ফেলেছেন, তাহলে স্ট্রং ইলেকট্রিক্যাল শক খাবেন। স্ট্রং ইলেকট্রিক্যাল শকের জন্য আপনার কী হতে পারে? লস অফ কন্ট্রোল অফ দ্য মাসেলসের টোটাল কন্ট্রোল আপনার আউট অফ কন্ট্রোল হতে পারে, আপনার হাড় ভেঙে যেতে পারে। এই দু ধরনের জিনিস হতে পারে স্ট্রং ইলেকট্রিক্যাল শকে। এবং স্ট্রং ইলেকট্রিক্যাল শক কখন লাগতে পারে? আপনার ভুলবশত আপনি কোনো একটা জায়গায় হাত দিয়ে ফেলেছেন কাজের সময়। মাথায় রাখতে হবে যে আমার সঠিক প্রসিডিওর মেনে কাজ করতে হবে, কোথায় হাত দেবো আর কোথায় হাত দেবো না এটাও আমাকে বিবেচনা করে চলতে হবে, এবং যারা সিনিয়র রয়েছে তাদের সঙ্গে কনসাল্ট করে তারপরেই কিন্তু বারবার 2-3 জনকে জিজ্ঞেস করে নিয়ে তারপর আমি কোনো একটা জিনিসের কাজ করব, বা সেখানে সঠিক পারমিট ইস্যু হয়েছে কিনা, সেই জায়গাটা টোটালি আইসোলেটেড হয়েছে কিনা, এই জিনিসগুলোকে আমার মাথায় রাখতে হবে। মাথায় রেখে তারপরেই কিন্তু আমাকে সেই জায়গায় হাত দিতে পারি। সবথেকে ভালো জিনিস হলো আমাদের
আমি আসবো আলোচনার মধ্যে। হাই ভোল্টেজ ডিটেক্টর, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটা ওয়ারিংয়ের কাজ করছি, সেখানে তো হাই ভোল্টেজ ডিটেক্টর দিয়ে আমি দেখবো না, মাল্টিমিটার দিয়ে আমি দেখে নেবো সেই জায়গাটা ডেড হয়েছে কিনা, মাল্টিমিটার দিয়ে দেখে নেবো, টেস্টার দিয়ে দেখে নেবো, দেখে নিয়ে তারপর আমি কি করব, সেই জায়গায় আমি হাত দেবো, সেই জায়গায় আমি প্রপারলি পারমিট দেবো, হ্যাঁ তোমরা কাজ করতে পারো। বাড়ির ক্ষেত্রে কি হয়, আমরা হুটহাট না জেনে ভুলভাল জায়গায় হাত দিয়ে দিই, শক খেয়ে যাই। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাকে প্রপার ইনস্ট্রুমেন্ট ইউজ করে সেই জায়গাটাকে বিবেচনা করে তারপরে সেই কাজটাকে আমাকে করতে হবে। তাহলে লস অফ কন্ট্রোল অফ মাসেল যখন আমার হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা ইলেকট্রিক্যাল সোর্স থেকে আমরা আলাদা হতে পারি না। দ্য লস অফ মাসেল কন্ট্রোল ইজ the reason that a person may be unable to release themselves from the electrical source. এই ইলেকট্রিক্যাল হাই ভোল্টেজ যে শকটা লাগছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই সোর্স থেকে আলাদা হতে পারি। যখন দেখা যাচ্ছে যে কোনো একটা মানুষের শক লেগেছে, আপনাকে সঙ্গে সঙ্গে এমসিবিগুলোকে ডাউন করে দিতে হবে বা মেন সুইচটাকে বন্ধ করে দিতে হবে। এটা মাথায় রাখতে হবে যে মেন সুইচটাকে আমি বন্ধ করব, আমি সেই লোকটার গায়ে হাত দেবো না। সেই লোকটার গায়ে হাত দিলে কিন্তু আপনিও শক খাবেন এবং প্যারালালি যতজন হাত দিতে থাকবে ততজন শক খেতে থাকবে। সেই জন্যে আমাকে মনে রাখতে হবে যে বাড়ির নিয়ারেস্ট এমসিবি কোথায় আছে, যেটা বন্ধ করলে ওই সেকশানটা যেখানে ইলেকট্রিক্যাল শকটা লেগেছে লোকটার, সেই জায়গাটা টোটালি আইসোলেটেড হয়ে যাবে মেন লাইন থেকে। সেই জিনিসগুলো আমাদের সবাইকে জেনে রাখতে হবে। তাহলে কোন এমসিবি বন্ধ করলে কোন সেকশনটা বন্ধ হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য, অফিসের ক্ষেত্রেও প্রযোজ্য, কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে সবাইকে জানতে হবে আমি আইসোলেট ফার্স্ট কিভাবে করব, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা হলো ইফ ইট হ্যাপেন্স অ্যাট দ্য হাইট অ্যাট এ হাইট অ্যাজ অন দ্য পাওয়ার লাইন। সাপোজ দেখা যাচ্ছে যে কোনো ট্রান্সমিশন লাইনে কেউ কাজ করতে উঠেছে, যেখানে ট্রান্সমিশন লাইনে প্রপারলি আর্থ দুদিকে সাবস্টেশনে দেখা যাচ্ছে আমি কোনো লাইনে আমি শাটডাউন দিয়েছি, দিয়ে জাম্পার টাইট করাচ্ছি, বা আমি ডিস্ক পরিষ্কার করাচ্ছি, বা আমি ভাইব্রেশন ড্যাম্পার চেঞ্জ করাচ্ছি, বা আর্কিং হর্ন চেঞ্জ করছি। সেক্ষেত্রে কি হয় আমার, সেক্ষেত্রে প্রবলেমটা হয় আমার, যদি ওখানে আমি লোকাল আর্থটা না করলে কিন্তু ওখানে সামান্য একটা লিকেজ কারেন্ট বা ইনডিউসড ভোল্টেজ ওখানে থাকে, যার জন্য যে লোকটি ওখানে কাজ করতে উঠবে সেই লোকটি কিন্তু শক খাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে আমাকে কি হবে, ওই ইলেকট্রিক শকের জন্য দেখা যাচ্ছে সে অজ্ঞান হয়ে যেতে পারে, ওই ইলেকট্রিক শকের জন্য সে ওখান থেকে পড়ে যেতে পারে। তাই ফুল বডি সেফটি হারনেস বেল্ট লাগিয়ে তাকে ওখানে উঠতে হবে। সব থেকে ভালো, এবং এটা তো অবশ্যই করতে হবে, যে কোনো তারে হাত দেওয়ার আগে আমাদেরকে প্রপারলি লোকাল আর্থ করতে হবে। যতই আমরা সাবস্টেশনে আর্থ করে থাকি না কেন, বোথ সাইডে যদিও করে থাকি, তাও মনে রাখতে হবে যে আমাদের সুপারভিশনে যে লেবার বা যে কন্ট্রাক্টরের লোকটি ওপরে উঠছেন তাকেও মনে রাখতে হবে, প্লাস আমাদেরকেও মনে রাখতে হবে, বারবার আমাদেরকে বলতে হবে যে আপনি লোকাল আর্থ করে দেন আপনি কাজ শুরু করুন। সেই জন্য লোকাল আর্থটা খুবই দরকার। দেখা যাচ্ছে যে কী জন্যে আমাদের ইনডিউসড ভোল্টেজটা হতে পারে, আমাদের ট্রান্সমিশন লাইনটা গেছে, এবার ট্রান্সমিশন লাইনটা কিন্তু প্রচুর লাইনের ওপর দিয়ে নিচে দিয়ে গেছে। কোথাও দেখা যাচ্ছে আমার 132 কেবি লাইন 220 কেবি লাইনের তলা দিয়ে এসছে, কোথাও 220 কেবি লাইন 400 কেবি লাইনের তলা দিয়ে এসছে। তাহলে সেই যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ইনডিউসড ভোল্টেজটা জেনারেট হচ্ছে, সেই ইনডিউসড ভোল্টেজটা কিন্তু লাইনে থাকে। এটা আমরা সবাই জানি, যখনই আমরা কোনো লাইনে জাম্পার টাইট করি বা কিছু করি, তখন আমরা যখন আর্থ ঠেকাই একটা চ্যাটারিং হয়। সেই চ্যাটারিং মানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ওর মধ্যে জেনারেট হয়ে আছে বা যে ইনডিউসড ভোল্টেজটা জেনারেট হয়ে আছে, সেটা আমার গ্রাউন্ড হয়ে গেল। তাহলে গ্রাউন্ড যখনই হয়ে গেল, তখন আমার দেখা যাচ্ছে আর কোনো ইনডিউসড ভোল্টেজ নেই, আর শক খাওয়ার আমার কোনো সম্ভাবনা থাকছে না। তখন আমি কি করতে পারি, ওই সিস্টেমে আমি হাত দিয়ে প্রপারলি কাজ করতে পারি এবং প্রপারলি সেফটি মেনটেন করে আমি কাজ করে নেমে আসতে পারি। আর যদি আমার কোনো কারণে দেখা যাচ্ছে সেই ইনডিউস ভোল্টেজটা রয়েছে, আমি আর্থটা লাগাতে ভুলে গেছি বা ওভার কনফিডেন্সের জন্য আমি আর্থ লাগাচ্ছি না, আরে কিছু হবে না, দুদিকে আর্থ করা আছে, কোনো অসুবিধা নেই, তখন দেখা যেতে পারে পাওয়ার লাইনে উঠলে আমাকে পাওয়ার লাইন থেকে ছুঁড়ে ফেলে দিতে পারে শকে, যদি আমি সেফটি বেল্ট বা ফুল বডি সেফটি হারনেস ইউজ না করি। তাহলে ফুল বডি সেফটি হারনেস ইউজ করতে হবে এবং ডিসচার্জ রডও আমাকে ব্যবহার করতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
লার্জ কারেন্টের জন্য কি হতে পারে? টিস্যু ড্যামেজ হতে পারে, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট তোমার শরীরের ভেতর থেকে ফ্লো হয়ে গেছে, ইন্টারনাল অর্গান টোটালি ফেলিওর হয়ে যেতে পারে, হার্ট ব্লক হয়ে যেতে পারে। এই হার্ট ব্লক হওয়াটাকে বলা হয় ভেন্টিকুলার ফিব্রিলেশন। এই ভেন্টিকুলার ফিব্রিলেশন, তোমার হার্টটা ব্লক হয়ে গেল, কার্ডিয়াক অ্যারেস্ট হলো, তুমি মারা গেলে। আর টিস্যু কি? শরীরের বিভিন্ন রকমের টিস্যু, ইলেকট্রিক্যাল বার্ন, হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল বার্ন, যেখান থেকে তোমার আর্থ পাবে শরীরে সেখান থেকে ফাটিয়ে বের করে দেবে। সেখানে তোমার হাড়ও ভেঙে যেতে পারে, চামড়া ফুটো হয়ে যেতে পারে, শরীরের আর্থ যেখান থেকে পাবে সেখান থেকে কারেন্ট ফ্লো হবে এবং তোমার টোটাল শরীরের মানে টোটাল শরীরটাকে পুড়িয়ে দেবে ভেতর থেকে, এবং টোটাল যে ব্লাড থাকে ব্লাডটাকে টোটালটাই মানে অ্যাবজর্ব করে নেবে, মানুষটি মারা যাবে। তাহলে লার্জ কারেন্টের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আমাদের হতে পারে। তাহলে আমাদেরকে বারবার মনে রাখতে হবে যে আমরা ডিসচার্জ রড ইউজ করব, বারবার মনে রাখতে হবে প্রপারলি আমরা পিডব্লিউসি মেনটেন করব। প্রপারলি পিডব্লিউসি মেনটেন করার সময় দেখা যাচ্ছে যে আমি একা ডিসিশান নিচ্ছি না, একা ডিসিশান নেবো না, আমরা আরেকজনকে সঙ্গে রাখবো, দুজন মিলে আমরা দেখবো হ্যাঁ আমি ঠিক করেছি কিনা ভুল করেছি কিনা, পাশ থেকে কেউ একজন থাকবে, সে বলে দেবে হ্যাঁ তোমার এটা ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে। আমার মনে হয় যে এই জিনিসটা করলে খুব ভালো হয়। তাহলে এইভাবে প্রসিডিওর্স মেনে যদি আমরা চলি এবং টোটাল সেফটি প্রসিডিওর্স প্রিকশন মেনটেন করে চলি, তাহলে আমাদের এই ধরনের সম্ভাবনা হওয়ার চান্স খুবই কম হয় এবং টোটালি বন্ধ করা সম্ভব। যখন দেখা যাচ্ছে যে লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট শরীরের মধ্য দিয়ে ফ্লো হয়ে গেছে, তার মানে কি? সেই মানুষটি আর বেঁচে নেই, সে মানুষটি মারা গেছে। এই মানুষটি যে মারা গেল তাকে হসপিটালাইজড করতে হবে, তার পোস্টমর্টম হবে। এই টোটাল যে মরে গেল বা মারা গেল, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইলেকট্রোকিউশন। এই ইলেকট্রোকিউশনের জন্য সে ভদ্রলোকটি মারা গেলেন। তাহলে মোটামুটি ইলেকট্রিক্যাল বার্ন আর ইলেকট্রিক্যাল শক মানে প্যারালাল আর কি, মানে একই সঙ্গে চলে এবং দুটো জিনিস কমন। তাহলে এই শকের জন্যই বার্ন হয়, বার্নের জন্য শক, এই টোটালি ব্যাপারটা কিন্তু একই রকম। যাই হোক, এর পরের আলোচনায় আসছি। এর পরের আলোচনা হলো আমাদের পিপিই। পিপিই হলো আমাদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। আমাদের এই যে ইলেকট্রিক্যাল বার্ন, ইলেকট্রিক্যাল শক, এইগুলো টোটালি আমার শরীরের মধ্য দিয়ে যাতে ফ্লো না হয় বা কোনো ধরনের কারুর জন্য ক্ষতি না হয়, তার জন্য আমাদের কিছু ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস রয়েছে যেগুলোকে আমাদের সঙ্গে নিয়ে চলতে হবে। তাহলে কিছু সেফটি ইকুইপমেন্ট রিকোয়ার্ড ফর দ্য ইএসটি সাবস্টেশন, যেগুলো হলো ফুল বডি সেফটি হারনেস উইথ ওয়েস্ট বেল্ট। তাহলে ফুল বডি সেফটি হারনেস আমাকে ইউজ করতে হবে, অলরেডি আমি আলোচনা করেছি। বিভিন্ন জায়গায় ওপরে উঠছি, নিচে নামছি, যেখানে মানে আমি টাওয়ারের ওপর উঠছি, আইসোলেটারের ওপর উঠছি, ব্রেকারের ওপর উঠছি, তারে ঝুলে আছি, বিভিন্ন রকম কাজের জন্য আমরা ফুল বডি সেফটি হারনেসটাকে ব্যবহার করবো। তাই এইটাকে আমাকে কটা রাখতে হবে? দুটো রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। দুটো ফুল বডি সেফটি হারনেস আমাকে সাবস্টেশনে রাখতে হবে। ডিসচার্জ কাম আর্থিং রড। ডিসচার্জ কাম আর্থিং রডের গুরুত্ব সবাই জানেন। আর ডিসচার্জ এবং আর্থিং রড কিন্তু ব্যবহার করতে হবে, ওভার কনফিডেন্স কেউ হয়ে যাবেন না। এটা চারটে রাখার খুবই প্রয়োজন। সেফটি হেলমেট কাজ করতে যাওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে সেফটি ফার্স্ট দেন ওয়ার্ক। তাহলে সেফটি ফার্স্ট চিন্তা যদি আপনি সবসময় করেন, আমি যখন সুইচ ইয়ার্ডে পা দিচ্ছি কন্ট্রোল রুম থেকে, আমাকে মাথায় রাখতে হবে সেফটি ফার্স্ট দেন ওয়ার্ক। কোনো একটা বোর্ড থাকবে যেখানে লেখা থাকবে সেফটি ফার্স্ট দেন ওয়ার্ক, বাংলায় লেখা থাক, ইংরেজিতে লেখা থাকবে। সেফটি হেলমেটটি মাথায় পরতে হবে। যখনই কোনো মেনটেন্যান্সের কাজ হচ্ছে, ওপর থেকে স্ক্রুড্রাইভার পড়ে যেতে পারে, নাট বোল্ট পড়ে যেতে পারে, ক্ল্যাম্প কানেক্টর হাত থেকে পড়ে যেতে পারে, তার হাত থেকে পড়ে যেতে পারে, অনেক কিছু ওপর থেকে পড়তে পারে। তাহলে সেফটি হেলমেটটি আপনাকে পরতে হবে। সেফটি হেলমেটটি যদি আপনি পরেন, তাহলে আপনার মাথার ওপরে ভারী জিনিসটি পড়বে না, তাহলে মাথাটি আপনার রক্ষা পাবে। তাহলে এই যে সেফটি হেলমেটটি রয়েছে, সেফটি হেলমেট টেকনিক্যাল স্টাফ যারা পোস্টেড থাকে তাদের জন্য, সবার জন্য সেফটি হেলমেট থাকবে একটা করে। তার বিভিন্ন কালার কোডিং আছে, সাদা আছে, ইয়েলো আছে, বিভিন্ন রকম আছে। এই কালার কোডিং অনুসারে আমরা ব্যবহার করি। বিভিন্ন ডেজিগনেশনের বিভিন্ন রকম সেফটি হেলমেট হয়ে থাকে। যেমন দেখা যাচ্ছে যে আমার কন্ট্রাক্টরের লেবার যেগুলো যারা আসছেন আর কি, তাদেরকে ইয়েলো দেওয়া হচ্ছে, বোঝা যাবে যে উনি কন্ট্রাক্টরের লেবার। বা ভিজিটার যারা রয়েছে, ভিজিটারের কালার আলাদা, অফিসার যারা রয়েছে, অফিসারদের কালার আলাদা। জেনারেলি আমরা সাদা ইউজ করে থাকি আর কি। তাহলে আমাদের 100% টেকনিক্যাল স্টাফের জন্য আমাদের সেফটি হেলমেট রাখতে হবে, আর 10টা হেলমেট রাখতে হবে যেটা ভিজিটারদের জন্য। গামবুট আমাদের প্রত্যেকটা টেকনিক্যাল স্টাফের জন্য গামবুট রাখতে হবে।
গামবুট পরে আমাকে সেফটি গামবুট আর কি, সেফটি গামবুট পরে আমার সুইচ ইয়ার্ডে যেতে হবে, হাতে আমাকে গ্লাভস রাখতে হবে, মাথায় আমাকে হেলমেট রাখতে হবে, এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে, পায়ে গামবুট, হাতে গ্লাভস, মাথায় হেলমেট, চোখে গোগলস। তাহলে টোটাল আমার যত ধরনের প্রবলেম হতে পারে প্রত্যেকটা প্রবলেম থেকে আমার প্রত্যেকটা স্টাফ রক্ষা পাবে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট এড বক্স সম্পর্কে আমি আলোচনা অলরেডি করেছি। ফার্স্ট এড বক্সের মধ্যে কী কী রাখার প্রয়োজন, কী কী রাখতে হবে, এবং আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রাখি। দুটো ফার্স্ট এড বক্সের প্রয়োজন আছে। হাই ভোল্টেজ ডিটেক্টরগুলো প্রপারলি শাটডাউন হয়েছে কিনা, লাইন ডেড হয়েছে কিনা সেটাকে চেক করার জন্য আমরা হাই ভোল্টেজ ডিটেক্টর দিয়ে সেটাকে দেখে নেবো। তারপর আমি লোক তুলবো ওপরে 132 কেবি লাইন, 220 কেবি লাইন, 33 কেবি লাইন, সবগুলোতেই আমরা হাই ভোল্টেজ ডিটেক্টর দিয়ে দেখে নেবো লাইনটা প্রপারলি ডেড হয়েছে কিনা। দেখা যাচ্ছে যে ফার এন্ডের কোনো একটা ব্রেকারের পোল আমার লেগে আছে বা কোনো ধরনের কোনো প্রবলেম হতে পারে, আমি তো আর ফার এন্ডটা দেখতে পাচ্ছি না, আমার শাটডাউন দিয়েছে, মেসেজ সবই হয়ে গেছে, তাও আমাকে সম্ভব হলে হাই ভোল্টেজ, সম্ভব নয় অবশ্যই প্রয়োজন হাই ভোল্টেজ ডিটেক্টর দিয়ে একবার চেক করে নেওয়া যে লাইনটা প্রপারলি ডেড হয়েছে কি না। তারপরে আমি লোক তুলব কাজের জন্য। সেফটি গগলস অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যদি আমার প্রয়োজন মনে হয় বা প্রয়োজন থাকে তাহলে আমার সেফটি গগলস ইউজ করতে পারি আমি। সেফটি শ্যু, অবশ্যই পায়ে সেফটি শ্যু রাখার প্রয়োজন আছে, এটা টেকনিক্যাল স্টাফের 100% রাখার প্রয়োজন। ইলেকট্রিক্যাল আর্ক প্রোটেকশন শ্যুট আমাকে পরে 11 কেবি ব্রেকার বা 33 কেবি ব্রেকার রুমে আমাকে ব্রেকার অপারেশন করার সময় আমাকে এটা পরে প্রপারলি আমাকে সেফটি মেনটেন করে আমাকে যেতে হবে। অনেকে মানে বিরক্ত এই জিনিসটা পড়ে না, যে বলে যে অ্যাস্ট্রোনটের মতন লাগছে, বিভিন্ন রকমের মন্তব্য আছে, অনেক রকম বলে আর কি, মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা। তা যাই হোক, আমাদের ইলেকট্রিক্যাল আর্ক প্রোটেকশন শ্যুটটা কিন্তু অবশ্যই পড়তে হবে। দেখা যাচ্ছে আমার কোনো পিটি চার্জ হবে, এটা মাথায় রাখতে হবে যে পিটি চার্জের সময় কিন্তু পিটি বাস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এটা আমরা জেনেছি আর কি, মানে আমার অভিজ্ঞতার উপর থেকে টেস্টিংয়ের সঙ্গে কথাবার্তা বলে এগুলো আমি জেনেছি যে পিটি চার্জ করার সময় কিন্তু ওই ইলেকট্রিক্যাল আর্ক প্রোটেকশন শ্যুটটা কিন্তু পড়া খুবই দরকার। আর জেনারেলি এখন 11 কেবিগুলো, মানে 11 কেবি এবং 33 কেবি যে ব্রেকারগুলো ইনডোরগুলো রয়েছে সেগুলো আমরা যদি সামনে থেকে অন করি তাহলে আমাদের আর্ক প্রোটেকশন শ্যুট পড়তে হবে। আর যদি আমরা দেখা যাচ্ছে যে রিমোট কন্ট্রোল সুইচ রয়েছে আমার, সেখানে রিমোট ডেস্ক রয়েছে যেখান থেকে আমি 11 কেবি অন করতে পারবো, তাহলে সেখানে আমার পড়া দরকার নেই। কিন্তু দেখা যাচ্ছে যে আমি 11 কেবি রুমের মধ্যে যাচ্ছি বা আমি চেক করলাম যে হ্যাঁ এটা অন হয়েছে কিনা, তখন কিন্তু অবশ্যই পড়ার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় এবং পড়া উচিত। ইনসুলেটিং ম্যাট প্রত্যেকটা প্যানেলের সামনে এবং পেছনে ইনসুলেটিং ম্যাট থাকার প্রয়োজন আছে। ইনসুলেটিং ম্যাট আমার কোথায় কোথায় রাখার প্রয়োজন আছে, আমার 132 কেবি প্যানেলের সামনে, 220 কেবি প্যানেলের সামনে, 33 কেবি প্যানেলের সামনে, 11 কেবি প্যানেলের সামনে সামনে এবং পেছনে বোধ। এবং আমার দেখা যাচ্ছে যে ব্যাটারি রুমেও আমার প্রত্যেকটা ব্যাটারি রুমে আমি ইনসুলেটিং ম্যাট রাখতে পারি। প্লাস আমি ইনসুলেটিং ম্যাট রাখতে পারি ফায়ার ফাইটিং, ওখানেও ইনসুলেটিং ম্যাট রাখতে পারি। তাহলে যত ধরনের আমার জেনারেটর রুমে আমি রাখতে পারি, ডিজি রুমে রাখতে পারি, জিআইএস রুমে আমি জিআইএস যে প্যানেলগুলো রয়েছে, যে মডিউলগুলো রয়েছে, সেই মডিউলের সামনে পেছনে আমি ইনসুলেটিং ম্যাট আমি রাখতে পারি। ইনসুলেটিং পেন্ট করে, কিন্তু ইনসুলেটিং পেন্টের থেকে ইনসুলেটিং ম্যাটটা খুব ভালো, ইনসুলেটিং ম্যাট আমি রাখতে পারি। বা এলসিসি প্যানেল, জিআইএস সাবস্টেশনে কী হয়, এলসিসি প্যানেল থাকে, মানে জিআইএস মডিউলের সঙ্গে এলসিসি প্যানেল, সেই এলসিসি প্যানেলের সামনেও আমরা রাখতে পারি। কেন শাটডাউন যখন হয় তখন ওখানে গিয়ে আমাকে এলসিসি প্যানেলে গিয়ে কিন্তু আমাকে অনেক সুইচের অপারেশন করতে হয়। তাহলে সেই সুইচের অপারেশনের সময় আমার যে স্টাফটি ওখানে যাবে তার প্রোটেকশনের জন্য আমার ইনসুলেটিং ম্যাটের খুবই প্রয়োজনীয়তা আছে। সেফটি গ্লাভস অলরেডি আমি আলোচনা করেছি। সেফটি গ্লাভস পরে আইসোলেটর ওপেন করা, আইসোলেটর ক্লোজ করা, বা যে কোনো ধরনের আমার ইলেকট্রিক্যাল অপারেশনে আমি হ্যান্ড গ্লাভস ইউজ করব, এবং 100% টেকনিক্যাল স্টাফের জন্য সাবস্টেশনে এটা রাখা হয়। সেফটি ল্যাডার আমি কোনো কাজে ওপরে কোনো কাজে কাউকে তুলবো বা কিছু করব, সেখানে সেফটি ল্যাডার আমি ইউজ করব। সেফটি টর্চ আমার বা সার্চ লাইট আমাদের সাবস্টেশনে প্রয়োজন হয় এবং প্রত্যেক জায়গায় আমাদের 4টে করে থাকা দরকার। আচ্ছা, লিফটিং রুপ, আমার দড়ি যেটাকে বলা হয়, ছ রোল আমার দড়ি রাখার প্রয়োজন আছে সাবস্টেশনে, যেগুলো আমার বিভিন্ন রকম কাজের প্রয়োজন হতে পারে। এবার আমি আসছি ফায়ার এক্সটিংগুইজার কি, কোথাও আগুন লেগে গেছে বা কোনো সিটি বাস্ট করে গেছে, তাহলে আমার কি করতে হবে?
ফায়ার এক্সটিংগুইজার সেখানে দিতে হবে। আমার ফায়ার সিস্টেম তো রয়েছেই, ফায়ার সিস্টেম রয়েছে, কিন্তু ফায়ার এক্সটিংগুইজার দিয়ে আমার সেটাকে প্রথমে বন্ধ করতে হবে। আমার স্যান্ড বাকেট থাকে, আমার কোথাও একটা আগুন লেগেছে, আমি কি করব, স্যান্ড বাকেট দিয়ে আমি সেটাকে স্যান্ডগুলোকে সেখানে গিয়ে ঢালবো। তারপরে আমি ডিসিবি ডাইকেমিক্যাল পাউডার আমি স্প্রে করে দেবো। তারপরে আমি সেখানে মেকানিক্যাল ফোম ইউজ করব। বিভিন্ন রকম মানে আগুনের ক্ষেত্রে আমি বিভিন্ন রকম ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করব। তাহলে মোটামুটি আমাদের যেগুলো থাকার দরকার আছে একটা আলোচনা করি। 220-তে কন্ট্রোল রুমে আমাদের 8খানা CO2 রাখার প্রয়োজন, ডিসিবি 6খানা রাখার প্রয়োজন, স্যান্ড বাকেট আমার 4টে রাখার প্রয়োজন, 9 লিটারের স্যান্ড বাকেট হতে হবে। আর সুইচ ইয়ার্ডে আমার ডিসিবি 2টোও থাকবে, মেকানিক্যাল ফোম আমার 2টো থাকবে, স্যান্ড বাকেট আমার 4টে থাকবে। এবার ট্রান্সফরমারের আশেপাশে যেগুলো আছে সেখানেও ডিসিবি রাখি আমরা, মেকানিক্যাল ফোম রাখি, এবং সেটা আমরা কি করব, আমাদের যেটা সেফটি ম্যানুয়ালস রয়েছে, সেফটি ম্যানুয়ালস ওয়াইজ আমরা কিন্তু সেটাকে মেনটেন করব।